নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই 56 নম্বর ওয়ার্ডে কামারডাঙ্গার মোড়ে হঠাৎই আমরা আজকে পথসভার আয়োজন করেছি। গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা পথসভা করার দরকার। অনেকে খবর পেয়েছেন, অনেকে পাইনি। যারা এসেছেন এবং এই মাইক্রোফোনে আবার যতদূর পৌঁছচ্ছে, এতদ অঞ্চলের শুভানুধ্যায়ী শ্রী মা ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। মঞ্চে রয়েছে শ্রদ্ধেয় দেবাশিস বিশ্বাস, আমাদের রুস্তম ভাই, গুড়িয়া বেগম, কিশোর দাস জয়েন্ট লাইনের সভাপতি, দেবাশিস দাস তিনি সান্ত্বনা করছে, যুব সভাপতি মুকেশ সাউ নিচে থেকে তদারকি করছেন। এদিকে সপ্তাহে থেকে শুরু করে অনেকেই রয়েছেন। জান্নাতিকে অসুস্থ, আমাদের সহকর্মী সাথী বন্ধুরা রয়েছেন। আমি সবার নাম বলে আর সময় নষ্ট করছি না, কারণ অনেকক্ষণ ধরে আমাদের এই সভা চলছে। আমি একটা মিটিংয়েই ব্যস্ত ছিলাম। আমরা গাড়িতে বসেই একটা মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম, একটা ভার্চুয়াল মিটিংয়ে। কারণ আজকের এই পথসভা আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী 10 তারিখ 10ই মার্চ জলগর্জন সভার ডাক দেওয়া হয়েছে ব্রিগেডে, কলকাতার ঐতিহাসিক জায়গা সেই ব্রিগেড প্যারেড মাধ্যমে। সেই আমার মনে হয় যে আপনারা যারা রাজনৈতিক সচেতন মানুষ, সমাজ সচেতন এবং কলকাতার বাসিন্দা, বিশেষ করে পশ্চিম বাংলার বাসিন্দা, এত শর্ট পিরিয়ডে এত অল্প সময়ের প্রস্তুতি নিয়ে ইতিপূর্বে কোনোদিন ব্রিগেড হয়েছে বলে আমার মনে হয় না। আমি যখনই শুনেছি যে 10ই মার্চ ব্রিগেড, আমি ব্যক্তিগতভাবে কিন্তু অবাক হয়ে গেছিলাম যে এত শর্ট টাইমে ব্রিগেডের মতো জায়গা আমরা কি করে ভরাবো বা মানুষ জমায়েত হবে। পরবর্তীকালে আমরা যখন চিন্তা করলাম যে আমাদের দল তৃণমূল কংগ্রেস, বাংলার মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের যারা সহকর্মী তাদের উন্মাদনা, উদ্দীপনা, কর্মকাণ্ডের পদ্ধতি কোনো কিছুই আমাদের বাধা হয়ে দাঁড়াবে না ব্রিগেডের সমাবেশকে সাফল্য করে তুলতে বা সাফল্যমণ্ডিত করে তুলতে। আমরা এই অল্প সময়ের মধ্যেই তাই প্রস্তুতি পর্ব নিয়ে আজকের এই সভা আমরা আহ্বান করেছি। এর আগে 21শে জুলাইয়ের আগে আমরা একটা কর্মী সভা করেছিলাম, আমাদের পথসভাও করেছিলাম, কিন্তু আজকের শর্ট পিরিয়ডের মধ্যে সেটা সম্ভব হয়নি। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, প্রত্যেককে সঙ্গে নিয়ে, এটা শুধু তৃণমূল কংগ্রেসের সভা নয়, এটা আপনাদের সভা, বাংলার মানুষের জনসভা। কারণ বাংলাকে অসম্মান করছে, বাংলাকে অপমান করছে, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করছে। তা আপনার সম্মান রক্ষার্থে গর্জে উঠতে হবে, একজন পরিবারের মানুষ গর্জে উঠতে হবে। তা বাংলার মানুষের গর্জন এমন জায়গায় পৌঁছবে যে দিল্লির গদি,
হরহরি কম্পন করে উঠবে আমাদের ব্রিগেডের সমাবেশ থেকে। এটাই সংকল্প নিতে হবে। কেন এই গর্জন সভা? শুধু বললাম ব্রিগেড চলো বললে তো হবে না। নির্বাচন আসছে, নির্বাচনে প্রার্থীরা দাঁড়াবে, কেন ভোট দেবেন? শুধু আমি তৃণমূল কংগ্রেস করি বলি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, বা সিপিএম বা বিজেপি আরএসপি ব্লক করি বলে ভোট দেবেন? এটা ভারতবর্ষের প্রকৃত গণতন্ত্র হতে পারে না। ভারতবর্ষের সংবিধান বা গণতন্ত্র এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ তার নিজের অধিকার নিয়ে বাঁচবে, মানুষ তার অধিকার সচেষ্ট করে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং মানুষ তার অধিকার নিয়ে মাথা উঁচু করে সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, আর একটা মিথ্যেবাদী সরকার, মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, আমি খুব সাধারণ নাগরিক, একজন দলের সাধারণ কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, গত দুদিন ধরে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখে গেছেন, আমি যে কোনো বিরোধী নেতা বলুন, নেত্রী বলুন, তার সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 45 কোটি টাকা নাকি দিয়েছে বলেছে বাংলাকে। আমি বলছি গত 3টে আর্থিক বছরে একটা পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য, একটা পয়সা দেয়নি 3 বছরে। যেটা দিয়েছে সেটা আজ থেকে 3 বছর আগে, 2021-এর আগে। 2021-এ পরাজিত হওয়ার পরে পশ্চিমবাংলার আবাস যোজনায় একটা পয়সা দেয়নি। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, জুমলা প্রধানমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে। 100 দিনের টাকা গরিব বিপীড়িত ভাই বোনরা কাজ করেছে, স্বীকার করেছে। এই অঞ্চলে গণতন্ত্রপ্রিয় মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ আমার মা ভাই বোনদের কাছে করজোড়ে নিবেদন করে যায়। আপনারা সংবাদপত্রে দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ কত স্থান অধিকার করেছে। যে দিয়েছে সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার দিয়েছে, একবার নয় 2বার দিয়েছে। যখন 2021 সালে আর্থিকবার 200 পার বলে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছেন। 70-এ থামিয়ে দিয়ে এখন আরো কমে গেছে। তখন তারা কি করল? হিংসা, বাংলাকে হাতে মারার চেষ্টা করে, বাংলার সম্মানকে মেলাইন করার চেষ্টা করছে। তাই যেন তেন প্রকারণে বাংলার সংস্কৃতিকে, বাংলার ছেলে মেয়েদের হতাশা ব্যঞ্জক হয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলা গর্জে ওঠে, তার সব রকম চেষ্টা তারা চালাচ্ছে, সব রকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ইতিহাস কি বলে? বাংলা পিছিয়ে যাওয়ার মতো নয়। বহু মনীষীদের জন্মগ্রহণ হয়েছে বাংলায়। স্বাধীনতার আন্দোলনে বাংলার ভূমিকা আপনারা ইতিহাসে পড়েছেন। ইতিহাসে পড়েছেন। বাংলা কিন্তু পিছিয়ে থাকার জায়গা নয়। তাই যতই বলুক যে বাংলাকে ভাতে মারবে, বাংলার সংস্কৃতি নিয়ে ছেলে খেলা করবে, বাঙালি হিসাবে আমরা যখন গর্ব করি, সেখানে বাঙালি হিসাবে আমাদের সম্মানকে ধুলায় লুণ্ঠিত করে দেবে, সেটা কিন্তু বাংলার মানুষ হতে দেবে না। তাই আপনাদের কাছে বলতে এসেছি যে আমরা যদি ভুল করি, অন্যায় বলি, মিথ্যে কথা বলি, আপনারা বিচার করবেন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আশীর্বাদ করেছেন। আমি প্রথম দিনে যা বলেছি আজকেও তাই বলছি, আগামী দিনের একই কথা বলবো যে আমি মিথ্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি না। কেন? রাজনীতি আমার নেশা, পেশা নয়। রাজনীতি করে রোজগার করি না। আমাদের গুরুজনরা, বাবা মা কাকারা যে বিশ্বাস ছিল
স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদের প্রতি যে বিশ্বাস, তাদের যে কাজকর্ম দেখেছি, তার প্রতি ভরসা করে কোনো এক সময় রাজনীতিতে প্রবেশ করে ফেলেছি এবং তারপরে মানুষের আশীর্বাদ দিয়ে যখন কাজ করছি, মানুষের অনেক অভাব অভিযোগ আছে, যে কাজটা করতে পারবো না জোরহাত করে বলবো করতে পারলাম না, পারছি না। কিরকম জুমলা প্রধানমন্ত্রী আমি জীবনে কোনোদিন দেখিনি আমাদের এই রাজনৈতিক জীবনটা। এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, একটা সরকার সম্পূর্ণ মিথ্যের উপর দিয়ে চলছে, কোনো উন্নয়নের কথা নেই। সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন টিভির বিজ্ঞাপন, আপনারা টিভির বিজ্ঞাপন করে একটা একটা করে জিজ্ঞেস করেন, এই কামারডাঙ্গা, বটাই রোড, মতিঝিল, বিবি বাগান থেকে শুরু করে এই 56 নম্বর ওয়ার্ড ঘুরে এসে দেখুন ওই টিভির বিজ্ঞাপন অনুযায়ী একটা মানুষ উপকৃত হয়েছে কি হয়নি, একজন মানুষ উপকৃত হয়েছেন কি হয়নি, হয়নি। আজকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হটাও, বিজেপি সরকার। বিভিন্ন সময়ে তারা কি করছে, সুপরিকল্পিতভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে। আমরা তাই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন জনগর্জন সভা। কেন 100 দিনের টাকা পাচ্ছে না কাজ করার পরে, যেখানে ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস হয়েছে 100 দিনে কাজ করার পরে 15 দিনের মধ্যে সেই অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে। আমি মিথ্যে কথা বলছি না। আপনাদের যার যার পরিচিত আছে, কোনো সাংবাদিক বলুন, কোনো পার্লামেন্টের সাথে যদি কেউ যুক্ত থাকেন বা কোনো অর্থনীতিবিদের সাথে যোগাযোগ থাকে, জিজ্ঞেস করে দেখবেন। মঞ্জুরেখা আইনে বলা আছে 15 দিনের মধ্যে একটা অর্থ আপনার খেতে পাওয়া অর্থ আপনাকে পৌঁছে দিতে হবে। কেন দেওয়া হচ্ছে না? এরা খাচ্ছে। এরা যদি টাকা না পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিষেধাজ্ঞা হয়, আন্দোলন সংগঠিত করি, ওদের ফায়দা হবে। আবাস যোজনার টাকা, বাংলা আবাস যোজনা, কেউ বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আচ্ছা বন্ধু, এই অঞ্চলের মানুষজন আপনি বলুন তো, একদম সত্য করে বলুন, গরিব, খেটে খাওয়া, দরিদ্র, নিপীড়িত মানুষ, তাদের মাথার উপর ছাদ হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা বা রাজীব আবাস যোজনা, এটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না? এটা গরিব মানুষের মাথার উপর ছাদ হবে, সেটা বড় হয়ে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি যে মুখ্যমন্ত্রী আবাস যোজনা, মমতা আবাস যোজনা, একসময় ছিল ইন্দিরা আবাস যোজনা। আমি আপনাদের আশীর্বাদে যখন কলকাতা মেয়র পরিষদের সদস্য, এটা আমার জানা আছে। পরবর্তীকালে রাজীব আবাস যোজনা, রাজীব আবাস যোজনা, কেন্দ্র একটা টাকা দিত, রাজ্য একটা পার্সেন্টেজ টাকা দিত, আর বেনিফিশিয়ারি যারা ঘর পাবে তারা একটা সার্টেন পার্সেন্টেজ দিত, লোকাল বডি একটা টাকা দিত। এই 4টে ভাগ দিয়ে আমরা বাড়ি তৈরি করে দিতাম। কেন্দ্র দিত 35 থেকে 40%, রাজ্য দিত 25 থেকে 30%, লোকাল বডি দিত 15%, আর যারা বেনিফিশিয়ারি, যারা ঘর পাবে, তারা 10%। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমার গরিব মায়েরা, বোনেরা, ভাইরা, এমনি তাদের জিনিসপত্রের যেভাবে বাড়ছে, প্রত্যেক দিন দিন গুজান করতে কষ্ট হয়, তাদের বেনিফিশিয়ারি টাকা আমাদের দিতে হবে না, যারা ফল পাবে আমি সে অর্থ জোগাড় করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার বন্ধ করবে। 4,65,000 কোটি টাকা
এই অঞ্চলে যদি কেউ সিপিএম বিজেপি কংগ্রেস থেকে থাকেন জেনে নিন, এই বিগত 2-3 বছরে 4,65,000 কোটি টাকা আপনার আমার ঘর থেকে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রাপ্য টাকা, আপনাদের প্রাপ্য টাকা 1,60,000 কোটি টাকা আমাদের পাওনা, যেটা কেন্দ্রীয় সরকার জোর করে আজকে রেখেছে গায়েব করে। বলছেন আমরা টাকা দিই, দায়িত্ব নিয়ে বলতে পারি। আসুন এখানে একটা মিটিং করুন, মাইক্রোফোনটা আপনার হাতে দিয়ে দিচ্ছি। বিগত 2-3 বছরে আমাদের টাকা দিয়েছেন কি দেননি? 1,60,000 কোটি টাকা আমরা পাবো। আজকে আমাদের এখানে যারা মায়েরা বোনেরা বসে আছেন, এই মাইক্রোফোনে আওয়াজ যতদূর পৌঁছচ্ছে, এতদ অঞ্চলের সুবানুদ্দিন মা ভাই বোনদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই। আপনারা একটু মেমোরিতে পেছনের দিকে সরে আসুন। যখন কোভিড হয়েছিল, করোনা হয়েছিল, কেন্দ্রীয় সরকার অনেক দায় দায়িত্ব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন যে বিনে পয়সায় রেশন দেওয়া হবে পশ্চিমবাংলায়, কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেনি। যখন খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে মমতাদি বললেন আমার বাংলার 10 কোটি নাগরিককে আমি বিনে পয়সায় রেশন দেব, মোদীবাবু বললেন, পরবর্তীকালে 7 দিন বা 10 দিন পরেই বললেন যে আমি 1 বছরের জন্য দেব। পরে সেটা এক্সটেনশন করে আমি 6 মাসটা কত করেছিল, বন্ধ করে দিল। এইবার নির্বাচনী বাজেট পেশ করেছে, 5 বছরের জন্য দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? কত টাকা তার বরাদ্দ বাজেটে? হিসাব করে দেখা গেল যে 1 বছরের খাবারের টাকা বরাদ্দ করেনি, 5 বছরে কত। আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আপনি আপনার অধিকার নিয়ে সচেতন হবেন। ভোট কাকে দেবেন আপনার ব্যাপার, কিন্তু বাংলার অধিবাসী হিসাবে আমি যেটা মনে করি যে বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই যে ভাষায় আমরা কথা বলি, আমরা সবাই বাঙালি, বাংলায় বসবাস করি, আমরা বাঙালি। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে তাই ভাই, আমাদের মধ্যে বিভেদ নাই, কিন্তু আমরা বাঙালি। আর যেখানে বাংলাকে অসম্মান করছে, যেখানে বাংলাকে হাতে মারার চেষ্টা করছে, সেখানে আপনি একজন বাংলার নাগরিক হিসাবে ঘরে বসে থাকবেন, প্রতিবাদ করবেন না? আমি তৃণমূল কংগ্রেসের সবাই যেতে বলছি না, কিন্তু প্রতিবাদ করবেন কি করবেন না সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। এরা একটা কথাই বলছে, হিসেব দিচ্ছে না, হিসেব দিচ্ছে না, হিসেব দিচ্ছে না। তার উত্তরে আপনাদের জানাই, আমরা যখন 2রা অক্টোবর দিল্লি গিয়েছিলাম, কৃষি ভবনে মন্ত্রী তো পালিয়ে গেলেন, আমাদের নেতা নেত্রীদের ট্রেনে হিসেবে পুলিশ দিয়ে গেল, খুব ভালো কথা। তারপরে একটু মনে করে দেখুন তো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে। ঠিক আছে, যদি আমাদের কোনো ভুল ত্রুটি আছে আমাদের জানান, তথ্য দাও। প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে, দপ্তরে অফিসারদের সাথে আলোচনা করে সমস্যাটা মিটিয়ে দিতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন ঠিক কথা বলেছেন, তো টাইম দিন, কত সময়ের মধ্যে হবে। সময় অতিবাহিত হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বললেন, পরবর্তীকালে মনে করে দেখুন অফিসাররা এলেন, অফিসারদের সাথে কথা বলল, অফিসাররা একটাও প্রুফ খুঁজে পেলেন না, সংবাদ করতে বেরিয়েছে।
এখন দেখছেন সংবাদপত্র মিডিয়া কিন্তু বেশিরভাগই আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলছে। কেন বলছেন, কারণ বলছেন, সেটা তো আপনারা বিচার করে নেবেন। কিন্তু এটা বাস্তব সত্য কিনা ভাবুন। তারাই বলেছেন পশ্চিমবাংলা হিসেবে কোনো গণমিল পাওয়া যায়নি। যেই দিল্লিতে চলে গেল আবার সেটাই বস্তা চাপা হয়ে পড়ে রইল, পয়সা ছাড়া কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না। কারণ নোংরা রাস্তা। এইখানকার বিজেপির এমপিরা, নেতৃবৃন্দরা তারা ফোন করে, মেল করে গিয়ে বলে যে পশ্চিমবাংলার জন্য টাকা ছাড়া যাবে না। তাহলে এরা কে? এরা কারা? এরা বাংলার শত্রু। বাংলার শত্রু। আমরা যেভাবেই থাকি, রাজনীতি আছে, রাজনীতির জায়গায় বাংলার একজন নাগরিক, বাংলার একটা ভাই, বাংলার একটা বোন কাজ করেছে, পয়সা পাচ্ছে না। বাংলা একটা গরিব মানুষ, তার মাথায় ছাদ হচ্ছে না। বাংলা একটা মানুষ তার বিধবা ভাতা পাবে, বার্ধক্য ভাতা পাবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এটা কে? সবাই কি তৃণমূল কংগ্রেস? সবাই কি কংগ্রেস? সবাই কি সিপিএম? বিজেপির কি কেউ নেই? এরা গিয়ে বলছে টাকা দেওয়া চলবে না। তাহলে এই বাংলার শত্রুদের আপনারা কি আবার তাদের নির্বাচিত করবেন? একবারও কি ভাববেন না যে আমরা কি করতে যাচ্ছি? তাই আপনাদের কাছে বলতে এসেছি, খুব অল্প সময়ের মধ্যে 10 তারিখ আমরা ব্রিগেড দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজন মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেছে কাদের প্রতি? আপনাদের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বাংলার প্রতিটি মা, ভাই, বোন আমার ঘরের পরিবারের সদস্য। আমার অসুবিধা হলে তারা দেখবে, তাদের অসুবিধার পাশে আমি আছি। সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাই আছে কোচবিহার বলুন, বনগাঁ বলুন, বর্ধমান বলুন, পুরুলিয়া বলুন, মেদিনীপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, যেখানেই বলুন, সেখানকার গরিব ভাইরা, চাষি ভাই বন্ধুরা যারা 100 দিনে কাজ করেছে, তারা যখন অনাহারে অর্ধারে দিন যাপন করে, তখন কলকাতার একজন নাগরিক হিসাবে, একজন ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনার মন কাঁদে না? আপনার মন কাঁদে না? তাই যদি মনে হয় যে আমার ভাই, আমার বোন, তাহলে একটা দিন ওই রবিবার 10 তারিখ সকাল 10টার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যেতে হবে। 10টার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যেতে হবে। আর সমস্তরে এমন গর্জন উঠবে যে বাংলার গর্জন দিল্লিতে যে কম্পন হবে। এবং আগামী দিনে এই যে 40 বার ডেলি প্যাসেঞ্জারি করা, এই 3 দিন 4 দিনে 3-4 বার এমন কাজ নেই যার প্রধানমন্ত্রী শুধু বাংলার দিকে চলে আসা, সেটা যতই আসুক তখন আর চিন্তা হবে না যে বাংলার মানুষ কিন্তু একসাথে জোটবদ্ধ হয়ে ওই 42 নেওয়ার স্বপ্ন শূন্য পরিণত করে দিয়ে চলে যাবে। ওই এমন গর্জন করতে হবে, একটা অবাস্তব কথা নয়। আপনার অধিকার নিয়ে আপনাকে বাঁচতে হবে। আপনার যেমন ভোট দেবেন আপনার অধিকার, জল, আলো, রাস্তা, প্রণালী যদি আমি করতে না পারি, পৌরসভা নির্বাচনে আমাকে ভোট দেবেন না। আমি প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে দেবেন না। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার উন্নয়ন না করে থাকে, দেবেন না। লোকসভা নির্বাচনে কি কাজ করেছে কৈফিয়ত দিতে হবে। কি কাজ করেছেন বাংলার জন্য, কি কাজ করেছেন ভারতবাসীর জন্য। আমার মনে হয় সুদীপ্ত সরকারের স্ট্যাটিস্টিক দিয়ে গেছে কত হাজার কোটি টাকা লোন ভারতবর্ষের বুকে আছে। আর আস্তে আস্তে খুলছিল, প্রত্যেকটা মানুষকে দেউলিয়া করে দিয়ে গেছে। আমি সেগুলো নির্বাচনী মিটিংয়ের সময় সে বলবো, অনেক তথ্য আছে। আজকে আপনাদের শুধু অনুরোধ করতে যাই, খুব অল্প পরিসরে শুধু ব্রিগেড যাবো কেন,
ব্রিগেড যাওয়ার কারণটা এটাই, প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে থাকবে বাংলাকে অসম্মান করার প্রতিবাদে, বাংলার ভাই বোনদের লড়াই করার প্রতিবাদে, বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করার প্রতিবাদে, বাংলার অস্তিত্ব বজায় রাখার জন্য একজন বাঙালি হিসাবে গর্ব করতে গেলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আপনাদের আগামী 10 তারিখ ব্রিগেডে যাওয়া উচিত। যে যেভাবে পারবেন ব্রিগেডে চলুন। আমরা যারা 56 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমাদের নেতৃবৃন্দরা, আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি মা ভাই বোনদের কাছে অনুরোধ রাখবো, আমরা সকাল 9টার মধ্যে মালিপাড়া দুর্গামাঠ 56 নম্বর ওয়ার্ডে মিছিল করতে, আমি তো নতুন, আমি যতবার শুনেছি ওইখান থেকে শুরু হয়। মালিপাড়া দুর্গামাঠে আমরা সকাল 9টার মধ্যে জমায়েত হব। একটা সুবিশাল মিছিল নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরসা নিয়ে, যে আপনাদের মনে ভরসা নিয়ে, আশা নিয়ে এই ব্রিগেড সমাবেশে ডাক দিয়ে, যে খুব অল্প সময়ের মধ্যে তার মনের ভাষা, তার মনের ইচ্ছা, তাদের কাজ করার একাগ্রতা এবং তাকে আরো 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 বেশি করে উৎসাহ দানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডের সমাবেশ হবে এবং নতুন উন্মাদনায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে। তার জন্যে বাংলার মানুষের অধিকারের জন্য, বাংলার মানুষের অধিকারের জন্যে, অধিকার রক্ষার জন্য আপনাদের কাছে আহ্বান রাখি, অনুরোধ রাখি, চলুন এই জুমলা প্রধানমন্ত্রী, জুমলা স্বরাষ্ট্রমন্ত্রী, এই জুমলা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। কোথায় কি হচ্ছে আমাদের জানার দরকার নেই। আমরা খুব সাধারণ নাগরিক, রেগুলার আমরা এখানে থাকি, কেউ চাকরি করেন, কেউ দোকানদারি করেন, কেউ ছোটখাটো ব্যবসা করেন। আমরা খুব সাধারণ নাগরিক। আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখব আমার রাস্তাটা ঠিক আছে তো, বাড়ির সামনে আলোটা জ্বলছে তো, পানীয় জলটা ঠিক মতো পাচ্ছি তো, রেশনটা ঠিক মতো হচ্ছে তো, আমার ছেলেমেয়েটা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতে পারছে তো, স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো পাচ্ছি তো, আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তো। এই যে ঘর থেকে বেরিয়ে দৈনন্দিন পরিষেবা, জল, আলো, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, এটা যদি সঠিকভাবে পায়, এটাই আপনার অধিকার। সেই অধিকারকে সামনে রেখে, সেই অধিকারকে যদি কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলুন আমরা 10 তারিখ ব্রিগেডে যাই। 4,65,000 কোটি টাকা যদি আমরা বাংলায় পেতাম, তাহলে প্রতিটা বিধানসভা যদি ধরুন কত 100 কোটি টাকা করে প্রত্যেকটা মানুষের কাছে পরিষেবা পৌঁছে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী তিনি জানেন 100 দিনের অর্থ বলে দিয়েছিল, প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আবাস যোজনাও বলেছে আস্তে আস্তে করে দেবে। প্রত্যেকটি যত আমাদের তালিকা আছে, অনেকে বলতে বলতে বলে ফেলে, আমিও প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে স্বীকার করছি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের প্রতি বিশ্বাস রাখি, এখনো পর্যন্ত বলতে পারি ভারতবর্ষের এমন একজন নেতা নেত্রীর নাম নেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সততা, আদর্শ, ত্যাগ, প্রতিজ্ঞার সাথে কারালা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। যারা এত সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কেউ বলতে পারছেন না। তিনি কতবারের সংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, 3বার মুখ্যমন্ত্রী, তিনি কোনো সরকারি সাহায্য নেন না, সরকারের একটি পয়সাও গ্রহণ করেন না। এটা জানেন আপনারা, অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না।
তিনি যে বই লেখেন তার যে রয়্যালটি পান, ছবি আঁকেন তার রয়্যালটি পায়, গান লেখেন রয়্যালটি পায়, তাতেই তার হয়ে যায় আরো অনেক করে থাকে। সংসদে যদি পেনশনটা ধরে এখন বোধহয় কত লক্ষ টাকা হয়ে যাবে, একটাও নয়। এমন একজন মুখ্যমন্ত্রী, এটা আমার দেওয়া তথ্য নয়, সারা ভারতবর্ষতে এতগুলো মুখ্যমন্ত্রী আছে, তালিকা বেরিয়েছিল কার কত রোজগার, কার কত ব্যাংক অ্যাসেট, কার কত সম্পত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় সবার নিচে। আর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কাজের নিরিখে। সমালোচনা করবেন। অকাল কুসুন্ড কিছু সন্তান থাকে, আপনারা জানেন। আপনারা সমাজ পদ্ধতি, সমাজে বিভিন্ন লোকের মানুষের সাথে থাকেন, পরিবারে থাকেন। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, বাবা খুব বর্ধিষ্ঠ পরিবারের মানুষ, ছেলেকে সুন্দর করে পড়াশোনা করালো, কষ্ট করে বাবা মা ভালো করে স্কুলে পড়ালো, পড়াতে পড়াতে যখন তার বিদেশ পাঠিয়ে দিল, ভালো চাকরি করলো বা ভালো ক্যারিয়ারিস্ট হয়ে গেল, সুন্দর কোনো মহিলাকে দেখে বা কন্যাকে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো, যে ছেলে ভালো সংসারী হবে, ভালো সংসার করবে, বয়স হলে বাবা মাকে দেখবে। ছেলে কি করলো? বিয়ের পরেই বাবা মার এই সম্পত্তি হারপ করার জন্য বাবা মাকে গলা টিপে খুন করতে চাইছে, বাবা মার নামে বাজে কথা বলছে, সমাজে সংসারের নামে বিষাদাগার করছে। আমাদের রাজ্যের বিরোধী নেতা ঠিক সেই কাজে হয়ে গেছে। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হ্যাঁ, দুধকলা দিয়ে কালসাপ পুষেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহময়ী মায়া মমতাময়ী মা। তিনি অনেক দোষ অনেকে করেছেন, আবার বুকে টেনে নিয়েছেন। কিন্তু এইভাবে একটা মহিলাকে অসম্মান করা, মিথ্যে কথা বলা, কলুষিত করা, এটা আমাদের বাংলা, বিশেষ করে বাংলার সংস্কৃতিতে বাধে। বাংলার সংস্কৃতিতে, বাংলার কৃষ্টিতে তার মূল বাধে। এটা আমরা কখনোই সহ্য করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তাই আপনাদের কাছে বলতেছি, আর বেশি বক্তব্য না রেখে আগামী 10 তারিখ সকলে যাবেন। সাথে সাথে আজকের এই পথসভায় আপনাদের কাছে, যেহেতু আপনারা আমাকে নির্বাচিত করেছেন, কিছু সংবাদ দিয়ে দিই। 10 তারিখ ব্রিগেডের সমাবেশে সকলে যাবেন। আর আমরা 11 তারিখ, 11ই মার্চ এনটালি মাইনিং ইনস্টিটিউট, মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে অর্থ এনে সংস্কার করা হয়েছে, মোদিজির ফ্রি প্রাইমারি স্কুল, সেটা সংস্কার করে এসেছি। আপনারা যারা জাননি দেখে আসবেন। আর মতিঝিল কনভেন্ট লেনের সামনে একটা সুসজ্জিত তোরণ গেট করা হয়েছে, একটা কম্প্যাক্টার ঘাট হয়েছে, একটা উদ্যান তৈরি করা হয়েছে, যেটা নাকি যেখানে দুর্গার আবর্জনা ছিল কনভেন্ট স্কুলের সামনে সুসজ্জিত আলোয় আলোকিত করা হয়েছে। আর 2 নম্বর কনভেন্ট লেনে আমাদের সংহতি ভ্রমণ কুঞ্জের নাম দিয়ে একটা জলাশয়, সুন্দর বয়স্ক লোকদের উত্তরণের ব্যবস্থা করা হয়েছে। সব কটার একসাথে শুভ উদ্বোধন হবে। সবাই আসবেন। আর যারা নিন্দুক, সমালোচনা করেন, তাদেরকেও আহ্বান করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আশা ভরসা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিল যে স্বপন 56 নম্বরে ওরে যা। বিশ্বাস করুন, আমি মাইকে বারবার বলেছি, ববি হাকিম মাইকে বলে গেছে আমার কথাটা, কিন্তু এখানে না আসলে জানতে পারতাম না যে 56 নম্বর ওয়ার্ডে 85 সালে যখন প্রথম নির্বাচন হয়, মানে দ্বিতীয়বারের পৌরসভা নির্বাচন হয়, তার থেকে এত বছর কেটে যাওয়ার পরেও 38খানা খাটা পায়খানা ছিল, মহেন্দ্র এখানে বসে আছে। কাদির কোথায়? কাদির আছে, কাদিরদের ওখানে ছিল। আমি অবাক হয়ে গেছিলাম যে কলকাতার নাগরিক আপনারা,
কলকাতার নাগরিক, ড্রেন ছিল না, রাস্তা নেই, আলো নেই, অন্ধকারচ্ছন্ন ছিল, খাদা পায়খানা। আজকে কিন্তু আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় আজকে আর কিন্তু সেটা নেই। কি মোটামুটি করতে পেরেছি, আরো অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো সবার কাছে বলবো সহযোগিতা করুন, সমস্ত ভেদাভেদ ভুলে যান। যেমন আজকের সময় হঠাৎ করে ডাকা হয়েছে, আমি মুকেশকে বলেওছিলাম যে সবাইকে ফোন করে করে কথা বলুন। অনেককে বলেছে হয়তো, অনেক সমস্ত হ্যালো, আমি বলেছিলাম অনেকে আসেনি বা অনেকে আসতে পারেনি। আমি বলি সমস্ত ভেদাভেদ ভুলে যান, সমস্ত ভেদাভেদ ভুলে যান, হিংসা ভুলে যান। আমরা আজকে আছি, কালকে নেই। মানুষের সাথে ঝগড়াঝাটি করে লাভ নেই। ব্যক্তিগত স্বার্থটা ত্যাগ করুন, সমষ্টিগত স্বার্থে চলে আসুন। আমরা দলটাকে ভালোবাসি, সবার আগে মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, দেখবেন অনেক শান্তি পাবেন। আজকে মিটিং এখানে হচ্ছে, কেউ এদিক ওদিক আমাকে একজন ফোন করে বললো, দাদা যাবো কি করে, গেলেই তো রাগ করবে। আমরা রাগের কিছু নেই, মনে দুঃখ পেয়ে লাভ নেই। সবাই মিলে চলে আসুন। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। তিনি যদি এত কষ্ট করতে পারেন, 26 দিন অনশন করতে পারেন, ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে ভাই একজন তোমার পাশে ভাই বন্ধু যদি কেউ মনোমালিন্য হয়ে থাকে, আমি বিগে কাউন্সিলর তো কারোর সাথে ঝগড়া করিনি। আমরা তো সবাই একসাথে চলে যাচ্ছি, আমাদের সিনিয়ররা সবাই একসাথে চলছে। এই তো কদিন আমরা একসাথে কত সুন্দর সব ঘুরে এলাম। তাই সবাই মিলে আসুন। যদি কোনো ভুল যদি থাকে, আমি প্রত্যেকটি মায়েদের কাছে, আমার এলাকার প্রত্যেকটি মানুষের কাছে বলবো, যদি কোনো মনে হয় যে আমার সহকর্মী কোনো অন্যায় বা ভুল করছে, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই। সবাই একসাথে থেকে আমাদের ওয়ার্ডকে এমন সুন্দর করে তুলতে হবে যাতে অন্য এলাকার মানুষ থেকে হিংসে করে, এখানে এত কাজ হচ্ছে, অন্য জায়গায় কেন হচ্ছে। তাই আপনারা আপনাদের কাজ, আপনাদের অধিকার, সেই অধিকার সুরক্ষিত রাখতে, সুপ্রতিষ্ঠিত করতে আমি নিশ্চয়ই আশা করব এদিক ওদিক সমস্ত রাস্তা ভুলে গিয়ে আগামী 10 তারিখ হাতিয়াদি পাপা করে মারিপাড়া দুর্গা মাঠ থেকে সকাল 9টায় জমায়েত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ্বান জনগর্জন সভা, এই জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন মমতা ব্যানার্জির জন্য নয়, অভিষেক ব্যানার্জির জন্য নয়, বাংলার প্রতিটি নাগরিকের জন্য। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার একজন বাঙালি হিসাবে যাতে গর্ব করতে পারে, গর্ব করতে পারে যে আমরা বাঙালি। সেই বাংলার গর্ব, বাংলার সংস্কৃতি গর্ব থাকার জন্যে চলুন আমরা 10 তারিখ ব্রিগেড যাই। ব্রিগেড চলি, একটা দিন দরকার নেই কোনো কাজকর্ম, যা করার আগের দিন করে রাখুন। একটা দিন একটু সকাল সকাল চল বেরিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে দার্জিলিং থেকে, কোচবিহার থেকে, বীরভূম থেকে, বাঁকুড়া থেকে যখন আসবে, তখন কলকাতার একজন নাগরিক হিসাবে, কলকাতার একজন প্রতিবেশী হিসাবে, বাংলার একজন নাগরিক হিসাবে আমাদের অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে। কারণ আমরা বাংলাকে ভালোবাসি, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাকে ভাগ হতে দেব না। আর বাংলার সংস্কৃতি কৃষ্টি নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। বাংলায় আগামী দিনে পথ দেখাবে। যদি আপনাদের এই বাংলার 10 কোটি মানুষের গণগর্জন যদি একত্রিতভাবে উচ্চস্তরে বলে জাগো বাংলা, যদি উচ্চস্তরে বলে জয় বাংলা, যদি উচ্চস্তরে বলে বাংলার সংস্কৃতি জয় হোক, বাংলার মাটি বাংলার জল,
বাংলার বাড়ি বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক শ্রী ভগবান। তখন কি হবে? সবাই মিলে বেরিয়ে যাবে। আর ওই কেউ গুজরাট, কেউ আহমেদাবাদ, কেউ দিল্লি, কেউ ইউপি, কেউ উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন, তারা আস্তে 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 পাত্তারি গুটিয়ে তাদের জায়গায় চলে যাবে। বাংলা আবার সব মহিমায় মাথা উঁচু করে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে বলতে পারবো আমরা বাংলায় বসবাস করি, বাংলা। আসুন আমরা সেই পথেই যাব। কেন যাবেন না? শুধু নিজের অধিকার প্রতিষ্ঠিত রাখতে যাবে, সংবিধানকে বাঁচাতে যেতে হবে, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে যেতে হবে। আজকে সেই জন্যই ব্রিগেডের সমাবেশ। ব্রিগেডের সমাবেশ মানে এই নয় যে নির্বাচন এসে গেছে, তা নয়। আজকের ব্রিগেড খুব অল্প সময়ের মধ্যে দিয়েছে। আমাদের অনেক দায়িত্ব, যে যেখানে থাকবেন সবাইকে আমি আহ্বান রাখলাম, অনুরোধ রাখলাম। আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন সবাইকেই বলবো, আপনাদের আশেপাশে যত কর্মীরা আছেন, যত সাধারণ নাগরিক আছেন, কোনো ভেদাভেদ না ভুলে সবাইকে খবর দেবেন 10 তারিখ সকাল 9টায়। কেউ যেন বলতে না পারে আমি জানি না, যদি জানেন তার ডিসক্রেডিট। কারণ সবাই বলে দিয়েছে আমাদের বাংলার 56 নম্বর ওয়ার্ডে মালিপাড়া দুর্গামাতে আমাদের জামায়াত সকাল 9টায়, 10টার মধ্যে ব্রিগেডে ঢুকতে হবে। এটা আমাদের নেতৃবৃন্দের নির্দেশ। আমি একটু আগেই একটা মিটিংয়ে ছিলাম, আপনারা জানেন না, এই গাড়িতে বসে আমি মুকেশের কাছ দিয়ে ফোনটা নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে তার যে নির্দেশ, সেই নির্দেশটাই কিন্তু আপনাদের কাছে আবার কনভে করে দিলাম যে কোনো ভেদাভেদ নয়, সমস্ত মানুষরা, সমস্ত কর্মীরা হাতে হাতে পা করে একটাই থাকবে লক্ষ্য, ব্রিগেড চলো, ব্রিগেড চলো, ব্রিগেড চলো। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।